আজকে আমরা কোয়ান্টিটেটিভ মেথডস টপিকস এর লাস্ট রিডিং দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু লিনিয়ার রিগ্রেশন এটা কভার করব। এটা বুক 1 বা ভলিউম 1 এর লার্নিং মডিউল 7 বা রিডিং 7। এটা অরিজিনালি 2020 সাল পর্যন্ত এই রিডিংটা ছিল হচ্ছে লেভেল 2 তে। লেভেল 2 থেকে এটা 2022-এ লেভেল 1 এ নিয়ে আসা হয়েছে। এনিওয়ে এখানে বেশ কিছু এলওএস আছে, আমরা ট্রাই করব সবগুলাই কভার করার জন্য। কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল থিং, সো দ্যাট স্ট্যাটিস্টিক্যাল নলেজ বা ব্যাকগ্রাউন্ড থাকলে হয়তো তার জন্য একটু বেটার হবে, আর না থাকলেও সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা বুঝে নেব। First LOS describes simple linear regression model and the roles of dependent and independent variable in a model. তো এটা যদি আমরা বুঝতে যাই, মূল বিষয়টা হচ্ছে আমাদের যদি দুইটা ভেরিয়েবল নিয়ে কথা বলি, ধরেন একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে ডিসক্রাইব করে বা একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। সো আমরা এক্সাম্পল থেকে যদি আসি, ধরেন আরওএ কি রিটার্ন অন অ্যাসেট, আর ক্যাপেক্স হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো আমরা যদি সিম্পলি চিন্তা করে দেখি যে আরওএ এর উপরে ক্যাপেক্স আসলে ডিপেন্ডেন্ট না, রেদার হচ্ছে ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি যত বেশি করবেন, তার মানে যত আপনি মেশিন কিনবেন, যত ফ্যাক্টরিতে আরো এক্সপানশনে আপনি টেকনোলজিতে ইনভেস্ট করবেন বা আদার যে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি যখন করছেন, তখন কি হবে, আপনার রিটার্নটা বেড়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করছি যে তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ক্যাপেক্স। ক্যাপেক্স হচ্ছে আপনি আপনার মতো করে বিজনেসের বিষয়গুলো চিন্তা করে আপনি ক্যাপেক্সের ডিসিশন নিচ্ছেন। এখন আপনি ক্যাপেক্স বাড়ানোর ফলে রিটার্ন অন অ্যাসেট বাড়ে কিনা সেটা হচ্ছে কি আমাদের দেখার বিষয়। তো আমরা 5টা কোম্পানি, 6টা কোম্পানির ডেটা আমরা নিলাম। সো 6টা কোম্পানি, একটা কোম্পানি হচ্ছে 0.7 ইনভেস্ট করলো ক্যাপেক্স, এইভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট ইনভেস্টমেন্ট। এবং এট দ্য সেম টাইম যে ওই ইয়ারে ক্যাপেক্স ইনভেস্টমেন্টের কারণে আপনার আরওএটা কিরকম আসলো, ঠিক আছে? তো এখন আমরা দেখার চেষ্টা করতে চাই বা দেখতে চাই যে ক্যাপেক্স বাড়লে পরে আরওএ অ্যাকচুয়ালি বাড়ে কিনা। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ক্যাপেক্স, আর ডিপেন্ডেন্ট হচ্ছে আরওএ, রিটার্ন অন অ্যাসেট। এখন এটা আমরা অ্যানালাইসিস করে উই ক্যান ফাইন্ড সাম ট্রেন্ড। ধরেন আমরা লিখার কথা পরে আসতেছি, আগে জিনিসটা বুঝি। তো আমরা যদি এখানে প্লট করলে এখানে ধরেন আপনার আছে হচ্ছে ক্যাপেক্স, আর এখানে আছে রিটার্ন অন অ্যাসেট। তো আমরা দেখছি যে ক্যাপেক্স যখন এই পরিমাণ, তখন আমাদের রিটার্ন অন অ্যাসেট হচ্ছে দিস মাচ। সো এই ডট দ্বারা ওটা বোঝাচ্ছে। যদি ক্যাপেক্স আরেকটু বাড়ে, আমরা দেখতেছি রিটার্ন আরওএ বাড়ছে। এগুলো কি অ্যাকচুয়াল ডেটা এই যে এখানে দেয়া আছে ABCDEF, বিভিন্নটার জন্য অ্যাকচুয়াল ডেটা দেয়া আছে। ক্যাপেক্স আরেকটু বেশি হলে আরওএ আরেকটু বেশি, বাট দেখা যাচ্ছে ইন আদার ওয়ে ক্যাপেক্স বাড়লো, কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে ক্যাপেক্স বাড়লেও যেই হারে আপনার বাড়ার কথা হচ্ছে আরওএ, সেটা আসলে বাড়ে নাই। তারপরে আবার দেখলাম যে, সো আমরা এখানে লিঙ্কটা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইউনিকলি যে কোনো একটা পয়েন্টকে নিয়ে কিন্তু আমরা বলতে পারছি না যে রিলেশনশিপটা এইরকম। সো দ্যাট আমরা কি করলাম, এখানে একটা লাইন ফিট করার চেষ্টা করলাম। হ্যাঁ, লাইন ফিট করার চেষ্টা করে এখানে দেখলাম যে কোনো ক্যাপেক্স ইনভেস্টমেন্ট না করলেও আরওএ থাকে এট সাম পয়েন্ট, যেটাকে আমরা বলতেছি কি B0। যে কোনো ধরনের আরওএ যদি ইনভেস্ট, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্ট যদি, সরি, ক্যাপেক্স যদি জিরো হয়, স্টিল দেয়ার ইজ সাম আরওএ। এন্ড দেন ক্যাপেক্সটা বাড়লে পরে আপনার আরওএ একটু একটু করে বাড়ে। তো সেইখান থেকে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করি। তার মানে আমরা কি দেখতে চাচ্ছি, সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইজ এ মেথড অফ ডিসক্রাইবিং স্ট্রেট লাইন রিলেশনশিপ। এই রিলেশনশিপটাকে আমরা কি বলতে পারি, একটা স্ট্রেট লাইন রিলেশনশিপ among two variables where one variable is independent, another variable is dependent. তার মানে লিনিয়ার রিগ্রেশনটা কি, একটা দুইটা ভেরিয়েবলের মধ্যে যে
সিম্পল একটা সম্পর্ক বা একটা স্ট্রেট লাইন রিলেশনশিপ, সেটি হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো এই ক্ষেত্রে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কি কোয়ান্টিফাই করতে চাই। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ওয়াই হয়, উইল বি ইকুয়াল টু b0, যেহেতু আমরা কি বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 0 হইলেও দেয়ার মাইট বি সাম ভ্যালু উইথ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাটস ওয়াই আপনার b0 হচ্ছে কি, b0, it can be 0, it can be negative, it can be positive, there can there may be some value plus b1 টা হচ্ছে স্লোপ। যখন আমরা এভাবে দেখালাম, এই একটা লাইন ড্র করলাম, এখানে কি একটা স্লোপ আছে, স্লোপটা হচ্ছে b1, আর এক্স তো ইন্ডিপেন্ডেন্ট, প্লাস কি হয় সাম এরর। ওয়াই এরর? বিকজ আপনারা দেখেন আমরা কিন্তু 100% আমরা যদি প্রিডিক্ট করার চেষ্টা করি যে 12% আপনার ক্যাপেক্স হলে পরে আরওএ কত হবে, উই মাইট গেট দিস মাচ, বাট ইট ক্যান বি অ্যাকচুয়ালি সাম মোর অর লেস, তাই তো? দ্যাটস ওয়াই এই যে ডিফারেন্সটা হইতে পারে, সেটার কারণেই এরর। তার মানে আমরা এই ইকুয়েশন দ্বারা প্রিডিক্ট করা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু থেকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু প্রিডিক্ট করার একটা চেষ্টা করি থ্রু দিস ইকুয়েশন। দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল is the variable whose variation is explained by the independent variable. Independent variable is the variable used to explain the variation of the dependent variable. এক্সাম্পলটা সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি। এখন আমরা নেক্সট এলওএস এ চলে আসি। নেক্সট এলওএস এ কি বলেছে, ডেসক্রাইব দ্য লিস্ট স্কয়ার ক্রাইটেরিয়া, how it is used to estimate regression coefficients and their interpretation. প্রথমে আমরা আসি যে লিস্ট স্কয়ার ক্রাইটেরিয়া। আমরা এখানে একটা জিনিস বলেছিলাম যে আমরা একটা লাইন ফিট করছি, তাই তো? একটা স্ট্রেট লাইন, দুইটা একটা রিলেশনশিপকে আমরা এই যে আরওএ এবং ক্যাপেক্স এর ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের রিলেশনশিপকে একটা স্ট্রেট লাইন দিয়ে ডিফাইন করছি, যে লাইন থেকে আমরা বুঝতে পারি যে এখানে যদি আমরা আসি বুঝতে পারি যে ক্যাপেক্স বাড়লে পরে আমাদের আরওএ বাড়ছে। এটা হইতে পারে যে নেগেটিভ স্লোপও হইতে পারে, নট নেসেসারিলি ইট উইল বি লাইক দিস, এর লাইনটা এমনও হইতে পারে, কিন্তু দিস শুড বি এ স্ট্রেট লাইন, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এই লাইনটা আসলে কিরকম একটা লাইন আমরা চাচ্ছি। আমরা এমন একটা লাইন চাচ্ছি যে লাইনটা হচ্ছে আপনার এই যে প্রিডিক্টেড ভ্যালু, এগুলা কি লাইনের উপর যে ভ্যালুগুলো, এগুলাকে আমরা বলি হচ্ছে প্রিডিক্টেড ভ্যালু। ধরেন এখানে প্রিডিক্টেড ভ্যালু কত, প্রিডিক্টেড ভ্যালু হচ্ছে ধরেন 10%, 10% হচ্ছে প্রিডিক্টেড ভ্যালু, বাট অ্যাকচুয়াল ভ্যালু কত, ধরেন 15%, তাই তো? এইখানে একটা ডিফারেন্স আছে, আবার এইখানে একটা ডিফারেন্স আছে, এইখানে একটা ডিফারেন্স আছে, এখানে একটা ডিফারেন্স আছে, এখানে ডিফারেন্স আছে। এই ডিফারেন্স আমরা মিনিমাইজ করতে চাই। আচ্ছা, এখন মিনিমাইজ করতে গেলে ভাই স্কোয়ার করার কি দরকার, সরাসরি যোগ করলেই তো হয় না, যোগ করলে তো জিরো হয়ে যাবে, কারণ এই যে ডিস্টেন্স গুলা, এই ডিস্টেন্স গুলার সমষ্টি হচ্ছে 0, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে করে আপনার কি হয়, টোটাল জিনিসটা হয়ে যায় হচ্ছে 0। তাহলে আমরা এই লাইনটা ফিট করতে চাই এমন একটা লাইন যেটাতে হচ্ছে এই যে ডিস্টেন্স গুলার স্কয়ার, ডিস্টেন্সের স্কয়ার, ডিস্টেন্স গুলাকে স্কয়ার করলে কি হবে, সব নেগেটিভ ও পজিটিভ হয়ে যাবে, পজিটিভ ও পজিটিভ হবে। তাহলে কি হবে, আমাদের একটা পজিটিভ নাম্বার আসবে, তাই তো? এই নাম্বারটা আমরা এমন একটা লাইন ফিট করতে চাই যাতে এই নাম্বারটা সর্বনিম্ন হয় বা মিনিমাম হয়। The goal of linear regression is to fit a line, এই যে লাইনটা আমরা ফিট করলাম, to the observation on dependent and independent variables to minimize square deviation from the line which is called the least square criteria. এই যে আমাদের ডিস্টেন্স গুলো আছে, এই ডিস্টেন্স গুলার স্কয়ারটা সর্বনিম্ন হবে যে লাইনের মাধ্যমে, সেই লাইনটাই আমরা পেতে চাই। এটা কি বলা হয় হচ্ছে লিস্ট স্কয়ার ক্রাইটেরিয়া।
এরপর আসি আমরা এই যে আমাদের লাইনটা ড্র করার জন্য আমরা ইকুয়েশন বের করলাম। এই ইকুয়েশনটার মধ্যে আমরা দুটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে B0 আর একটা হচ্ছে B1। এই যে B0 এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট যখন 0 তখন আমার ইনডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই। সরি, ইন্ডিপেন্ডেন্ট যখন 0 তখন ডিপেন্ডেন্টের, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স আর ডিপেন্ডেন্ট কি ওয়াই। সো ইন্ডিপেন্ডেন্ট যখন 0, ডিপেন্ডেন্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে B0। এন্ড দেন এখান থেকে কি শুরু হচ্ছে, তো শুরু হইলে আপনার ধরেন যদি পজিটিভ রিলেশনশিপ হয়, B1 যদি পজিটিভ হয়, সে পয়েন্ট পয়েন্ট না, ধরেন এটা 1, ফর এক্সাম্পল B1 হচ্ছে 1, তাহলে কি হবে, এক্স যদি 1 ইউনিট বাড়ে আপনার ওয়াইও 1 ইউনিট বাড়বে। 2 ইউনিট যদি এক্স বাড়ে ওয়াইও 2 ইউনিট বাড়বে। B1 যদি 1.5 হয় তাহলে কি হবে, 1 ইউনিট এক্স বাড়লে ওয়াই 1.5 ইউনিট বাড়বে, 2 ইউনিট বাড়লে 3 ইউনিট বাড়বে ওয়াই। সো এটা হচ্ছে স্লোপ। এন্ড দেন এটা আমরা কিভাবে পাই, এই যে এখানে এখানে যে এটা আছে এটা হচ্ছে স্লোপ, স্লোপ অফ দ্য লাইন, এটাকে আমরা স্লোপ অফ দ্য লাইনও বলতে পারি। তো একটা হচ্ছে ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে কি স্লোপ কোএফিসিয়েন্ট। The intercept is the value of the dependent variable if value of the independent variable is 0. ইন্ডিপেন্ডেন্ট যখন 0 তখন ডিপেন্ডেন্টের যে ভ্যালু সেটা কি বলা হয় হচ্ছে ইন্টারসেপ্ট। সো এস্টিমেটেড ইন্টারসেপ্ট যখন আমরা ক্যালকুলেট করতে যাই বা এস্টিমেট করতে চাই বা প্রিডিক্ট করতে চাই, এই যে হ্যাট, হ্যাট দ্বারা আমরা বুঝাইতে চাই হচ্ছে ইটস এ প্রিডিক্টেড ভ্যালু। প্রিডিক্টেড ইন্টারসেপ্ট ইকুয়াল টু ওয়াই বার, ওয়াইটা কি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাভারেজ মাইনাস B1 হ্যাট অর্থাৎ প্রিডিক্টেড স্লোপ কোএফিসিয়েন্ট ইনটু এক্স বার। ঠিক আছে, সো এই ফর্মুলা দিয়ে আমরা ইন্টারসেপ্টটা বের করতে পারি। সো এটা আসলে কিছুই না, আগের ইকুয়েশনটারই জাস্ট আপনার রিঅ্যারেঞ্জমেন্ট। আগের ইকুয়েশনটা কি ছিল, y ইকুয়াল টু B0 প্লাস B1 ইন্টু xi, তাই তো? তো ওইটাই আপনার কি হলো যে আপনি যদি এই যে B1 xi কে লেফটে নিয়ে আসেন, ধরেন আপনি এভাবে লিখতে পারেন B0 প্লাস B1 x1 ইকুয়াল টু y, সো দ্যাট B0 equal to y minus B1 x1. This is just rearrangement of this equation. ঠিক আছে, এখন আসেন স্লোপ। Slope is the change in the independent variable for 1 unit change in the dependent variable এর চেঞ্জ 1 ইউনিট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর চেঞ্জের কারণে, তাই তো? যেটা আমরা এখানে বলছিলাম যে B1 যদি 1.5 হয় তাহলে 1 ইউনিট যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়ে তাহলে কি হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1.5 ইউনিট বাড়বে। এখন এটা বের করার ফর্মুলাটা কি, এটার বের করার ফর্মুলা হচ্ছে কোভেরিয়েন্স এক্স ওয়াই, কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স। এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েন্স। সো এক্স ওয়াই এর কোভেরিয়েন্সকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েন্স দিয়ে ডিভাইড করলে আমরা পাই হচ্ছে এস্টিমেটেড B1। সো এটাকে আমরা আরেকটু ইলাবোরেট করলে পরে আমরা এই এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে আমরা চলে আসি। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে ওই যে ABCD আমরা ROA এবং ক্যাপেক্স দেখেছিলাম, তো এখান থেকে আমাদেরকে যদি এস্টিমেট করতে বলে যে ইন্টারসেপ্ট এবং স্লোপ কোএফিসিয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তখন ওয়াই, ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে দিস ওয়ান ইজ ওয়াই আর দিস ওয়ান ইজ এক্স, এক্স হচ্ছে
ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। সো আমরা ওয়াই এর পুরোটা সাম করে এখান থেকে অ্যাভারেজ মিন বের করে নিলাম। এটা কি ওয়াই বার, আর এটা কি, এটা হচ্ছে এক্স বার। সো প্রতিটা ভ্যালুকে আমরা অ্যাভারেজ থেকে প্রতিটা ভ্যালুর যে ডিস্টেন্স সেটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার কেন করব? কারণ হচ্ছে আমাদের এটা দরকার হবে হচ্ছে পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনে, এটা আপাতত লাগছে না যদিও, তারপরে আমরা this distance we will be calculating with the square and also দুইটা কোভেরিয়েন্স। সো ওয়াই এরটা যদিও লাগবে না, কিন্তু হচ্ছে আমাদের এক্স এর যে ডিফারেন্সটা, ইন্ডিপেন্ডেন্টের যে ডিফারেন্সটা, সেটা আমাদের প্রয়োজন হবে। কোথায়? এই যে আমরা এটাকে দেখেন, যখন আমরা আরেকটু ইলাবোরেট করলাম তখন কি পেলাম? উপরে ওয়াই আই মাইনাস ওয়াই বাই বার ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। এই ভ্যালুগুলা দিস ওয়ান এগুলো আমাদের ক্যালকুলেট করে নিলাম। এখানে ক্যালকুলেট করে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিফারেন্সের স্কোয়ার ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এবং ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে, অলসো দুইটার আপনার প্রোডাক্ট অফ টু ডিফারেন্সেস, দিস ওয়ান। সো আমরা মূলত এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করার জন্য আমরা এটা ক্যালকুলেট করে নিলাম। ক্যালকুলেট করে আমরা এখানে চলে আসলাম হচ্ছে দিস ইজ দ্য সাম অফ প্রোডাক্ট হচ্ছে 153.30 ডিভাইডেড বাই ইন্ডিপেন্ডেন্টের ডিফারেন্স, অ্যাভারেজ থেকে ডিফারেন্স স্কোয়ার, সাম অফ ডিফারেন্স স্কোয়ার। সো আমরা এখান থেকে পাই হচ্ছে বেটা 1 বা প্রিডিক্টেড বেটা 1 হচ্ছে 1.25। ইন্টারসেপ্ট আমরা এই যে আগের ফর্মুলাটা ইউজ করে আমরা ইন্টারসেপ্ট পেয়ে যাচ্ছি 4.875। তাহলে আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা তাহলে কি হচ্ছে? প্রিডিক্টেড ভ্যালু অফ ওয়াই ইকুয়াল টু 4.875 ইন্টারসেপ্ট, এটা হচ্ছে B0, এটা হচ্ছে B1 1.25 প্লাস 1.25 xi, আর এটা হচ্ছে এপসিলনটা হচ্ছে এরর টার্ম, because there could always be some error. তাহলে আমরা এখানে মূলত দেখলাম হচ্ছে দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে স্লোপ কোএফিসিয়েন্ট, এন্ড দেন এই দুইটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা এখানে দেখলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? উই নিড টু নো দিস ফর্মুলা, যে বেটা আমাদের এই স্লোপ কোএফিসিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করব সেইটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো এটা জানলে পরে আমরা আসলে বাকিটা হচ্ছে আমাদের যে নর্মাল ইকুয়েশন, সেখান থেকে আমরা ইন্টারসেপ্টটা বের করে নিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সাম স্কোয়ার্ড এরর। হোয়াট ইজ সাম স্কোয়ার্ড এরর? আমরা প্রিডিক্টের ভ্যালুর কথা বলেছিলাম, এই যে লাইনটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের কি রিগ্রেশন লাইন। অর্থাৎ আমরা এই লাইন থেকে প্রিডিক্ট করতেছি যে আমাদের এক্স এর ভ্যালু সামথিং হইলে পরে ওয়াই এর ভ্যালু আসলে কত হবে। তো এখানে দেখেন আমরা এখানে প্রিডিক্ট করলাম হচ্ছে ভ্যালুটা হবে এই জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে এখানে। ঠিক আছে? কোম্পানি সি এর ক্ষেত্রে যদি দেখেন এখানে হওয়ার কথা, কিন্তু এখানে। তাহলে কি দেয়ার ইজ সাম ডিফারেন্স। এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা হচ্ছে এরর। এটাকে আমরা বলি হচ্ছে ওই যে অ্যাপসিলন বলেছিলাম, ওই এরর টার্ম, এটাই হচ্ছে এরর টার্ম। এখন এই যে এরর টার্মগুলা, এই এরর টার্মগুলার গুলাকে স্কোয়ার করলে, একত্রিত করলে সেটাকে বলা হয় হচ্ছে সাম স্কোয়ার্ড এরর। সাম অর্থাৎ সবগুলাকে যোগ করা, স্কোয়ার্ড মানে হচ্ছে এই যে এরর গুলো আছে এররের স্কোয়ার। তার মানে দ্য সাম অফ স্কোয়ার্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস বিটুইন এস্টিমেটেড অর প্রিডিক্টেড ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু এবং এস্টিমেটেড ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটার স্কোয়ার করে সাম করলে যেটা পাই সেটাকে বলা হয়েছে সাম স্কোয়ার্ড এরর।
সো এটা আমরা আসলে ক্যালকুলেট করা কেন দরকার, দুইটা কারণে। যে আমাদের যত সাম স্কোয়ার এরর যত কম হবে, তার মানে হচ্ছে আমাদের রিগ্রেশন লাইনের প্রিডিক্টিবিলিটি তত ভালো, ঠিক আছে, তত ভালোভাবে আমরা এস্টিমেট করতে পারছি। Whereas the sum of the residuals must equal 0 by design, the focus of fitting the regression line in a simple linear regression is minimizing the sum of squared residual terms. প্রথমেই আমরা যেটা বলেছিলাম, ঠিক আছে, যে এগুলা কি কিন্তু নর্মালি হচ্ছে এই এরর টার্ম গুলাকে অ্যাড আপ করলে সেটা 0 হবে, ঠিক আছে। তো জিরোটা আমাদের এখানে উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এরর টার্মগুলো স্কোয়ার করে সাম করলে এটাকে মিনিমাইজ করাটাই হচ্ছে আমাদের এখানে টার্গেট, আমাদের এমন ভাবে লাইনটা ফিট করা টার্গেট যাতে করে সেটা মিনিমাইজড হয়। আর এটাই আসলে লিস্ট স্কোয়ার ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল, আমরা লিস্ট স্কোয়ার ক্রাইটেরিয়াতে অলরেডি এটা আলোচনা করেছিলাম। এখন আসি আমরা নেক্সট এলওএস, এক্সপ্লেইন দ্য অ্যাজাম্পশনস underlying the simple linear regression model and describe how residual plots indicate if these assumptions may have been violated. সো আমাদের চারটা কি অ্যাজাম্পশন কি কি এটা কিন্তু আমাদের জানতে হবে, যে কি অ্যাজাম্পশন গুলা কি কি এটা কিন্তু জানতে হবে। একটা কি লিনিয়ারিটি, আরেকটা হচ্ছে হোমোস্কেডাস্টিসিটি, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, আরেকটা হচ্ছে নরমালিটি। সো লিনিয়ারিটিটা কি, রিলেশনশিপটা লিনিয়ার হবে। হ্যাঁ, লিনিয়ার মানে কি, এই যে এরকম আর কি, যে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। নন লিনিয়ার কোনটা, ধরেন রিলেশনশিপটা যদি এরকম হয় বা এইরকম হয় বা এইরকম হয়, ঠিক আছে, অর্থাৎ স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো ধরনের রিলেশনশিপ যদি হয় আমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মধ্যে, তখন সেটাকে বলা হয় হচ্ছে নন লিনিয়ার। তাহলে আমাদের এই ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন মডেলের, যেহেতু নামটাই লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে অবশ্যই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা হইতে হবে হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। সেকেন্ড থিং, হোমোস্কেডাস্টিসিটি, the variance of the regression residual is same for all observations. আচ্ছা, আমরা এইটা একটু পরে বুঝাবো উইথ দ্য গ্রাফ। অর্থাৎ রিগ্রেশনে যে ভেরিয়েন্সটা হবে, ভেরিয়েন্স গুলা সব অবজারভেশনের ক্ষেত্রে সেম হবে, কিন্তু সেটা কিরকম ওটা আমরা একটু পরে গ্রাফে দেখব। ইন্ডিপেন্ডেন্স, দ্য অবজারভেশনস পেয়ার অফ ওয়াই অ্যান্ড এক্স আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার, দিস ইমপ্লাইজ দ্য রিগ্রেশন রেসিডুয়ালস আর আনকোরিলেটেড অ্যাক্রস অবজারভেশনস, এটাও একটু পরে দেখব। নর্মালিটি, দ্য রিগ্রেশন রেসিডুয়াল আর নর্মালি ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ কি বলছে, যে রিগ্রেশন রেসিডুয়াল কোনটা, ওই যে এরর, এই অ্যাকচুয়াল ভ্যালু আমি প্রিডিক্ট করতেছি এখানে, কিন্তু সরি আমি এস্টিমেট করতেছি ভ্যালু এখানে, বাট অ্যাকচুয়ালটা হয়তো এর থেকে বেশি অথবা কম, ঠিক আছে। এই যে কম বা বেশি, এটাকে কি বলতেছি আমরা, এই ডিফারেন্সটাকে বলতেছি এরর, এই এররটা নরমালি ডিস্ট্রিবিউটেড। এখন আসেন আমরা যে লিনিয়ারিটির ভায়োলেশনের দিকে যদি যাই, দেখেন আমরা প্রিডিক্ট করলাম হচ্ছে লাইন এটা, কিন্তু দেখেন আপনি যদি ভালোভাবে অবজার্ভ করেন আসলে রিলেশনশিপটা কেমন, এইরকম। তাহলে কি রিগ্রেশনটা সঠিক হইলো না। তাহলে এইটা হচ্ছে ভায়োলেশন অফ দ্য লিনিয়ারিটি, তার মানে এইটাতে একটা রিলেশনশিপটা নন লিনিয়ার। এখানে আমরা এরর টার্মের যখন আমরা নিচ্ছি তখন আবারও ভালোভাবে জিনিসটা দেখতে পারি, এই যে নন লিনিয়ার একটা প্যাটার্ন আমি এখানে পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনার লিনিয়ার রিগ্রেশন মডেল কাজ করবে না। এরপরে বলছিলাম আমরা হোমোস্কেডাস্টিক হইতে হবে, ঠিক আছে। তার মানে কি, দ্য ভেরিয়েন্স অফ দ্য রেসিডুয়াল ইজ সেম ফর অল অবজারভেশন ইজ নোন অ্যাজ হোমোস্কেডাস্টিসিটি অ্যাজাম্পশন। তার মানে কিসের, রেসিডুয়াল মানে কি, ওই যে এরর, হ্যাঁ, ডিফারেন্ট আমি প্রিডিক্ট করছি এখানে কিন্তু ভ্যালু হচ্ছে এখানে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স শুড বি, ডিফারেন্সের ডিফারেন্স যদি এখানে হয় হচ্ছে গিয়েছে 1, এখানে হয় 2, এখানে হয় হচ্ছে গিয়ে 0.1, এভাবে করে আমাদের যে এররটা আসতেছে সেটারও কি একটা ভেরিয়েন্স আছে, কমতেছে বাড়তেছে। এই ভেরিয়েন্সটা বলা হচ্ছে দেয়ার, এই এররটা থাকুক, কিন্তু এররের যে ভেরিয়েন্স শুড বি সেম।
ভেরিয়েন্সটা ধরেন এখন আমরা যদি এই অবজারভেশনটার দিকে দেখি, আপনি একটু ভালো করে যদি দেখেন, এখানে কি এই জায়গাতে আপনার ভেরিয়েন্সটা বেশি, আর এখানে এসে ভেরিয়েন্সটা কমে গেছে, তাই না? তার মানে কি সব জায়গায় ভেরিয়েন্স সমান না। যখন আমার এটার রিলেশনশিপটা হচ্ছে ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশনের, ইনফ্লেশন যখন কম থাকে তখন আমরা দেখতেছি যে ইন্টারেস্ট রেটের ভেরিয়েন্স, ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশনের যে এখানে যে এররটা বা হচ্ছে রেসিডুয়ালের ভেরিয়েন্সটা অনেক বেশি। কিন্তু হায়ার এন্ড ইনফ্লেশন একটু বেশি হইলে পরে তখন সেখানে গিয়ে আবার দেখতেছি যে আমাদের ভেরিয়েন্সটা কমে গেছে। তার মানে কি ইটস নট হোমোস্কেডাস্টিক। আর হোমোস্কেডাস্টিক যদি না হয় তখন আমরা এটাকে কি বলি? এটাকে বলি হেটারোস্কেডাস্টিসিটি। ইফ দ্য রেসিডুয়ালস আর নট হোমোস্কেডাস্টিক, that is if the variance of residuals differs across observation, then we refer to this as heteroskedasticity. এটাকে আমরা কি বলি? হেটারোস্কেডাস্টিসিটি বলি। ভেরিয়েন্স সবখানে সমান না। তো এখানে আরো এক্সাম্পল, যে দেখেন এইখানে ভেরিয়েন্স একরকম, ইনিশিয়াল ইয়ারে ভেরিয়েন্সটা কম, তারপরে শেষের দিকে ভেরিয়েন্স অনেক বেশি। কিসের ভেরিয়েন্স? রেসিডুয়ালের ভেরিয়েন্স। শর্ট টার্ম ইন্টারেস্ট ইনফ্লেশনের ক্ষেত্রেও আমরা এই যে সেম জিনিসটা, যে রেজাইম, এটা অনেক সময় আমরা বলতে পারি যে ডিফারেন্ট রেজাইমে ডিফারেন্ট টাইম, হয়তো বা এই সময় কোনো একটা ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর ছিল যেটা কাজ করছে, যে কারণে এখানে ভেরিয়েন্স অফ রেসিডুয়াল বেশি ছিল, আর পরবর্তীতে ভেরিয়েন্সটা কমে গেছে, ডিফারেন্ট টাইম ফ্রেম। এরপরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ভায়োলেশন অফ ইন্ডিপেন্ডেন্স। উই অ্যাসিউম দ্যাট অবজারভেশনস y and x pairs are uncorrelated with one another, meaning they are independent. If there is correlation between observations, that is autocorrelation. যদি আপনার x এবং y এর মধ্যে কোনো একটা পেয়ারের মধ্যে কোনো একটা স্পেসিফিক কোরিলেশন দেখা যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অটো কোরিলেশন। They are not independent and the residuals will be correlated. So এটা আপনার একটা এক্সাম্পল থেকে বুঝতে পারবেন। ধরেন আপনার কোয়ার্টারলি রেভিনিউ ওভার টাইম, হ্যাঁ, তা আপনি এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন যে এখানে হচ্ছে কোয়ার্টার গুলো দেওয়া আছে আর এখানে রেভিনিউ দেওয়া আছে, দেখবেন there is some specific pattern over here and different pattern over there, ঠিক আছে? এই যে আমরা আলাদা একটা প্যাটার্ন দেখতেছি, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট। এভরি ফোর্থ কোয়ার্টার, হয়তো বা ফোর্থ কোয়ার্টারে এমন হইতে পারে যে আমাদের, যদি আমাদের এখানে কোনো একটা ইন্ডাস্ট্রির কথা বলি, হ্যাঁ, তো আমাদের এমন হইতে পারে যে ওই ইন্ডাস্ট্রির স্পেসিফিক ওই সময়টাতে কোনো একটা স্পেসিফিক কারণে রেভিনিউটা বেশি হয়, সেটা হইতে পারে। তখন কি হচ্ছে যে আমরা এখানে দেখতেছি কি ফোর্থ কোয়ার্টারের সাথে রেভিনিউর একটা ডিফারেন্ট কোরিলেশন আছে, ডিফারেন্ট রিলেশন আছে, হ্যাঁ। এই যে ডিফারেন্ট কোরিলেশন, ওইটা কি সেম না উইথ আদার অবজারভেশনের ক্ষেত্রে। তো সেম না হইলে এই যে ডিফারেন্ট কোরিলেশন, এটাকে আমরা বলি হচ্ছে অটো কোরিলেশন। তার মানে এই ভ্যালুটা, এই ফোর্থ কোয়ার্টার ভ্যালুগুলা আর নট ইন্ডিপেন্ডেন্ট, মানে এই পেয়ার গুলা ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? অর্থাৎ অবজারভেশন গুলা কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। এটাই হচ্ছে অটো কোরিলেশন বা ভায়োলেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এখন আসি নেক্সট এলওএস, ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট দ্য কোএফিসিয়েন্ট of determination and the F statistics in a simple linear regression. Simple linear regression এ F statistics এর ব্যবহার আর হচ্ছে ইন্টারপ্রেট করব হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আচ্ছা, আমরা 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, বিকজ দু একজন ডিমান্ড করছে যে 5 মিনিটের ব্রেক দিলে
ক্লাসের মাঝখানে সুবিধা হয়। তো আমরা এক্স্যাক্টলি 5 মিনিটস পরে এখানে ব্যাক করব। ওকে, আমরা আবার শুরু করি। আমাদের এখানে বলেছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এবং এফ স্ট্যাটিস্টিক্স ইন সিম্পল লিনিয়ার রিগ্রেশন, এটা ব্যাখ্যা করতে। ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন কি। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন হচ্ছে আমরা যে এই যে রিগ্রেশন একটা লাইন ড্র করছি বা একটা এস্টিমেট করছি, এইটার আসলে কতটুকু প্রিডিক্টিবিলিটি বা কতটুকু প্রিডিক্টিবিলিটি সেটা ডিটারমাইন করে হচ্ছে আর স্কোয়ার বা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন দিয়ে। এখন এই লাইনটার মধ্যে আমরা একটু আবার যদি দেখি যে দিস ইজ আওয়ার, এই যে লাইনটা, এটা কি আমাদের প্রিডিক্টেড ভ্যালু বা রিগ্রেশন লাইন, এটাকে আমরা বলতে পারি কি রিগ্রেশন লাইন। এখানে কি, এখানে হচ্ছে ওয়াই, প্রেডিক্টেড ওয়াই ইকুয়াল টু b0 প্লাস b1 ইন্টু এক্স। সো আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমরা প্রিডিক্ট করতেছি হচ্ছে ওয়াই এই রিগ্রেশন লাইনের লাইন থেকে। এখানে কি, এখানে হচ্ছে আমাদের এক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে হচ্ছে ওয়াই বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এখানে যে গ্রিন লাইনটা দেখছি সেটা হচ্ছে আমাদের অবজার্ভড ওয়াই ভ্যালু গুলো আছে সেটার অ্যাভারেজ, অ্যাভারেজ অফ অবজার্ভড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই তো, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই বার। তো অ্যাভারেজ কি, অ্যাভারেজ ইজ একটা ফিগার, তাই তো, দ্যাটস অ্যাভারেজ। এখন আমাদের প্রিডিকশন থেকে আমাদের প্রিডিক্টেড যে ভ্যালু, ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর জন্য আমাদের ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিডিক্টেড ভ্যালু। সো আমরা এক্স এর ভ্যালু ধরেন এখানে যদি এক্স হয় ফর এক্সাম্পল 10, এটার জন্য আমাদের হয়তোবা প্রিডিক্টেড ভ্যালু, এইখানে আমাদের প্রিডিক্টেড ভ্যালু মেবি ধরেন 15, ঠিক আছে, আর অ্যাভারেজ ধরেন আমাদের 12। আচ্ছা, এখন এই যে 12 আর 15 এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 3। ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে 3। এই যে ডিফারেন্সটুকু, এই ডিফারেন্সটুকুকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন সাম স্কয়ার। রিগ্রেশন সাম স্কয়ারও বলা যায় বা হচ্ছে স্কয়ার সাম স্কয়ার রিগ্রেশনও বলা যায়। সো আমরা এটাকে কি বলতে পারি, রিগ্রেশন সাম স্কয়ার বা এসএসআরও বলতে পারি, সাম স্কয়ার রিগ্রেশনও আমরা বলতে পারি। তার মানে অ্যাভারেজ থেকে আমাদের প্রিডিক্টেড ভ্যালুর যে ডিস্টেন্স সেটার স্কয়ারকে বলা হয় হচ্ছে রিগ্রেশন সাম স্কয়ার। দিস ইজ আওয়ার এক্সপ্লেইনড ভেরিয়েশন, যে আমাদের অ্যাভারেজ থেকে এটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সকে আমরা বলি হচ্ছে এক্সপ্লেইনড ভেরিয়েশন। এখন অ্যাকচুয়াল ভ্যালুটা ধরেন এখানে, অ্যাকচুয়াল ভ্যালুটা ফর এক্সাম্পল এখানে কত হইতে পারে, মনে করেন এটা হচ্ছে 18। তার মানে কি, অ্যাকচুয়াল ভ্যালুটা আরো 3 বেশি। এই যে আরো 3 বেশি, আমরা আমাদের যে রিগ্রেশন লাইন সেটাকে এক্সপ্লেইন করে নাই, করতে পারে নাই, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েশনটাকে আমরা বলেছি আনএক্সপ্লেইনড ভেরিয়েশন, বা আমরা এটাকে বলতে পারি এরর, ঠিক আছে। সো এটাকে আমরা বলি সাম স্কয়ার এরর, সাম স্কয়ার এরর। তার মানে এই ডিস্টেন্সের, তার মানে এখানে সাম স্কয়ার এরর কত, 3 স্কয়ার ইকুয়াল টু 9, আর রিগ্রেশন সাম স্কয়ার কত, 3 স্কয়ার ইকুয়াল টু 9, তাই তো।
তো এটা যদিও আপনার এটা একটা পয়েন্ট, এটা আসলে সবগুলা ডিস্টেন্সের ভেরিয়েশনের সামেশন। সাম শব্দটা এখানে কাভার করে নাই আমার এই 3 স্কোয়ার দিয়ে, ঠিক আছে। প্রতিটা পয়েন্টের যে ডিফারেন্সটা সেটার স্কোয়ার নিলে পরে সাম স্কোয়ার হবে। এই যে সাম, এই যে সাম, হ্যাঁ, আমাদেরকে সাম করতে হবে। তাহলে তার মানে যেই অংশটুকু আমাদের এভারেজ থেকে প্রিডিক্টেড ভ্যালুর যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলেছি এক্সপ্লেইনড ভেরিয়েশন। আর এক এই প্রিডিক্টেড ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুর যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলি হচ্ছে এরর বা আনএক্সপ্লেইনড ভেরিয়েশন। এক্সপ্লেইনড ভেরিয়েশনটা আর হচ্ছে আনএক্সপ্লেইনড ভেরিয়েশনটা দুটা যোগ করলে যেটা হয়, এই যে টোটাল ভেরিয়েশন, সেটাকে আমরা বলি এসএসটি বা সাম স্কয়ার টোটাল। সাম স্কয়ার টোটাল, টোটালের যে ভেরিয়েশনটা, ঠিক আছে। এখন আমাদের যে রিগ্রেশন মডেল তার প্রিডিক্টিবিলিটি কতটুকু সেটা বুঝার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে টোটাল ভেরিয়েশনের কত পার্সেন্ট আসলে এক্সপ্লেইনড ভেরিয়েশন সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। আর সেটাই হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ারটা কি? আর স্কোয়ার হচ্ছে এক্সপ্লেইনড ভেরিয়েশন স্কোয়ার ডিভাইডেড বাই সাম অফ টোটাল স্কোয়ার, রিগ্রেশন সাম স্কোয়ার ডিভাইডেড বাই সাম স্কোয়ার টোটাল। এই রেশিওটাই হচ্ছে আপনার কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বা আর স্কোয়ার। তার মানে এখানে আমরা বুঝাইতে চাচ্ছি যে আমাদের মডেলটা কত পার্সেন্ট প্রিডিক্ট করতে পারছে ভ্যালুকে। তো এটা যত বেশি তত হচ্ছে আমাদের মডেল তত পাওয়ারফুল, তত হচ্ছে গিয়ে মডেলের প্রিডিক্টিবিলিটি হাই। তো এই জিনিসটাই আমরা যদি এখান থেকে দেখি, সাম স্কোয়ার এররকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিগ্রেশন সাম স্কোয়ার বা সাম স্কোয়ারস রিগ্রেশন, আরেকটা হচ্ছে সাম স্কোয়ারস এরর বা এসএসই। ডিফারেন্সটা এখানে আমরা দেখি যে প্রিডিক্টেড ওয়াই মাইনাস ওয়াই বার, এভারেজ থেকে প্রিডিক্টেড ভ্যালুর যে ডিফারেন্স সেটার স্কোয়ার, প্রত্যেকটা পয়েন্টের জন্য ওগুলাকে অ্যাড করলে পরে আমরা পাই হচ্ছে সাম অফ স্কোয়ারস রিগ্রেশন। অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রিডিক্টেড ভ্যালুর যে ডিফারেন্স তার স্কোয়ার নিয়ে সাম করলে আমরা পাই হচ্ছে সাম স্কোয়ার এরর। আর এসএসটি হচ্ছে টোটাল যে ভেরিয়েশনটা সেটার সাম স্কোয়ার করে সাম করলে আমরা পাই হচ্ছে সাম স্কোয়ার টোটাল বা এসএসটি। আচ্ছা, এরপরে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বা আর স্কোয়ারটা আমরা দেখলাম। এখন আমরা দেখতে চাই হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্স। এফ স্ট্যাটিস্টিক্স আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি। So we can use F distributed test statistics to test whether the slope in a regression are equal to 0. Slope কোনটা? Slope হচ্ছে এখানে এই যে B1, হ্যাঁ, B1 টা হচ্ছে আমাদের স্লোপ। সো স্লোপ কোএফিসিয়েন্ট 0 কিনা, 0 মানে হচ্ছে গিয়ে it doesn't have actually predictability or it's just flat one, ঠিক আছে। সো B1 0 নাকি 0 না, এটা হচ্ছে বিষয়। 0 মানে হচ্ছে গিয়ে there is no relationship, there is no slope। আর হচ্ছে 0 যদি না হয় সেটা নেগেটিভ হইতে পারে বা পজিটিভ হতে পারে। যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয় তার মানে সেটা নেগেটিভ স্লোপ, B1 নেগেটিভ। আর যদি আপওয়ার্ড স্লোপিং হয় তার মানে B1 ইজ পজিটিভ স্লোপ। আমরা এফ স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা বুঝতে পারি যে ওয়েদার ইট ইজ 0 অর নট। সো এখানে হাইপোথিসিসটা হচ্ছে B1 ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, আর অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে এটা ইকুয়াল টু 0 না। তো এখানে এফ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে MSR ডিভাইডেড বাই MSC। হোয়াট ইজ MSR? MSR হচ্ছে মিন স্কয়ার রিগ্রেশন, আর একটা হচ্ছে মিন স্কয়ার এরর। অর্থাৎ আপনারা যে এখানে আমরা যে এই যে RSS
রিগ্রেশন সাম স্কোয়ারটা বের করলাম, এটার অ্যাভারেজ বা মিন, আর হচ্ছে এই যে এমএসসি এসএসসিটা বের করলাম সেটার অ্যাভারেজ। সো অ্যাভারেজ কিভাবে করতে হয়? অ্যাভারেজ করতে গেলে আমরা যেটা করি যে তার মানে হচ্ছে এই যে এই অংশটুকু, দিস দিস ইজ আরএসএস, আর এই অংশটুকু হচ্ছে মূলত এসএসই, সাম স্কোয়ার এরর। এখন আরএসএস কে ডিভাইড করব আমরা যে কয়টা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এখানে হচ্ছে কে। সাম স্কোয়ার রিগ্রেশনকে আমরা কে দিয়ে ডিভাইড করব। হোয়াট ইজ কে? কে হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 1 হয় তাহলে সেটাকে আমরা 1 দিয়ে ডিভাইড করব। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন 1ও হইতে পারে, যেমন মনে করেন জিডিপি গ্রোথ। জিডিপি গ্রোথ ক্যান বি ফাংশন অফ মেনি ফ্যাক্টরস, ঠিক আছে। জিডিপি গ্রোথ ইকুয়াল টু সে একটা B0 থাকলো, প্লাস হচ্ছে B1 X1, B1 Y1 প্লাস B2 Y, সরি B2 X2, B2Y2, সরি B2Y2 প্লাস B3Y Z3, এরকম অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট, মানে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় একটাই থাকবে, কিন্তু এটার এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা ক্যান ডিপেন্ড অন মেনি ভেরিয়েবলস। যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা বেশি হয় তখন আমরা এই কেটা তখন ওই যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে ততটা হবে। তো আমাদের এইখানকার আলোচনার মধ্যে বা এই পড়াশোনাটার মধ্যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়েই পড়াশোনাটা করছি, সো দ্যাট এটা হবে হচ্ছে 1। আর সাম স্কোয়ার এররকে আমরা ডিভাইড করেছি n মাইনাস কে মাইনাস 1 দিয়ে। সো এখানে n হচ্ছে যে সংখ্যাটা, nটা কি নাম্বার অফ অবজারভেশন, এটা নাম্বার অফ অবজারভেশন যতগুলো অবজারভেশন হবে। কে হচ্ছে এই ক্ষেত্রে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল -1, আর এখানে -1, সো n-2। এই অংশটুকু নিচের অংশটুকু হচ্ছে এমএসসি, উপরের অংশটুকু হচ্ছে এমএসআর। এমএসআর ডিভাইডেড বাই এমএসসি, এটা হচ্ছে আমাদের কি এফ স্ট্যাটিস্টিক্স। এই এফ স্ট্যাটিস্টিক্সটা যদি আমাদের ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি হয়, আমরা ক্রিটিক্যাল ভ্যালু চার্ট থেকে ক্রিটিক্যাল ভ্যালুটা দেখব। যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি হয় তাহলে আমরা বলবো যে উই ক্যান রিজেক্ট নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেট হাইপোথিসিস ইজ ট্রু ইন দ্যাট কেস, আর না হইলে ভাইস ভার্সা। এখন আসেন আমরা নেক্সট এলওএস ডেসক্রাইব দ্য ইউজ অফ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা ইন রিগ্রেশন অ্যানালাইসিস, ইন্টারপ্রেট অ্যানোভা রেজাল্টস এন্ড ক্যালকুলেট ইন্টারপ্রেট দ্য স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট ইন এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সো অ্যানোভা আমরা স্ট্যাটিস্টিক্যাল যখন সফটওয়্যারগুলো রান করি তখন আমরা অ্যানোভা টেবিলটা পাই। হোয়াট ইজ অ্যানোভা? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের টেবিলটা পাই। সো টেবিলের মধ্যে কি কি জিনিস থাকে, ঠিক আছে। আমরা এই যে এতক্ষণ বললাম আনএক্সপ্লেইনড ভেরিয়েশন এসএসই থাকে, এক্সপ্লেইনড ভেরিয়েশন আর এসএস দেয়া থাকে, টোটাল ভেরিয়েশন এসএসটি দেয়া থাকে। ডিগ্রিজ অফ ফ্রিডম, একটু আগে ওই যে আমরা ডিভাইড করার সময় যে দেখলাম এসএসসির ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কি কত সেটা দেয়া থাকবে। এসএস আর এসএস এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম দেয়া থাকবে। আর হচ্ছে আপনার টোটালের ক্ষেত্রে n-1 হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। সাম অফ স্কোয়ার ডিভাইডেড বাই ডিএফ, দ্যাট মিনস হচ্ছে এই যে এমএসআর এমএসসি, এমএসআর এবং এমএসসি এই দুইটাও আপনার অ্যানোভা টেবিলের মধ্যে দেয়া থাকে। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এটা বইয়ের একটা এক্সাম্পল কি বলছে, ইউজিং অ্যানোভা টেবল রেজাল্টস টু ইভালুয়েট এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এখানে কি বলছে, সাপোজ ইউ রান এ ক্রস সেকশনাল রিগ্রেশন ফর 100 কোম্পানিজ where the dependent variable is the annual return on stock and the independent variable is the lagged percentage of institutional ownership.
The results of this simple linear regression estimation are shown in exhibit 23. Evaluate the model by answering the questions below. সো আপনাকে একটা রিগ্রেশনের টেবিল দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা জানি যে কি কি দেওয়া আছে, যে প্রথম সোর্স দেওয়া আছে রিগ্রেশন থেকে কি আসছে, এরর কত আছে এবং টোটাল কত, তাই তো? তো এখন সাম স্কোয়ার এরর রিগ্রেশন, এটা কি আরএসএস কত 576.1485 আর এসএসই 1873, এসএসটি 2449। ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কে ইকুয়াল টু 1 আর এখানে কি n মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 98। তার মানে অ্যাকচুয়ালি এখানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 100 থেকে 1 মাইনাস 1 ইকুয়াল টু 98। এরপরে কি দেয়া আছে, মিন স্কোয়ার, মিন, এটার মিন দেয়া আছে। মিন কত আপনার, এটা কি এমএসআর মিন স্কোয়ার রিগ্রেশন, আর এটা হচ্ছে এমএসই। সো এরকম আমরা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার রান করলে এরকম আমরা একটা অ্যানোভা টেবিল আমরা পেয়ে যাই। এখন এখান থেকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন ফর দিস রিগ্রেশন। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন কি দিয়ে প্রকাশ করে, আর স্কোয়ার, তাই তো? আর স্কোয়ার বাইর করতে চাই প্রথমে। তো আর স্কোয়ার বের করার জন্য আমাদের কিভাবে আমরা বের করি, সো আর স্কোয়ারের ফর্মুলাটা কি, আর স্কোয়ার ইকুয়াল টু এক্সপ্লেইনড ভেরিয়েশন আরএসএস ডিভাইডেড বাই টোটাল ভেরিয়েশন এসএসটি। তার মানে টোটাল ভেরিয়েশনের কতটুকু এক্সপ্লেইনড, তাই তো? তার মানে এখানে হচ্ছে 576 পয়েন্টস ডট ডট ডিভাইডেড বাই 2449 পয়েন্ট ডট ডট ইকুয়াল টু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 0.2352 or 23.52%। তার মানে কি এক্সপ্লেইন টোটাল ভেরিয়েশনের মধ্যে এক্সপ্লেইন মাত্র 23.52%। তার মানে কি এটা খুব বেশি ভালো আসলে প্রিডিক্টেবল না, অর্থাৎ আমাদের যে লাইনটা আমরা এখান থেকে রিগ্রেশন মডেলটা পাচ্ছি ইজ নট দ্যাট স্ট্রং, ঠিক আছে? টোটাল ভেরিয়েশনের মাত্র 23.5% আমাদের এই মডেলটা প্রিডিক্ট করতে পারে, বাকিটুকু প্রিডিক্ট করতে পারে না। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট SEE ফর দিস রিগ্রেশন মডেল? এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে SEE, স্ট্যান্ডার্ড এরর of the estimate for the regression model. আচ্ছা, SEE টা হচ্ছে এই যে MSE, এই MSE রুট কে, SEE এর ফর্মুলাটা আমরা আগে আলোচনা করি নাই। SEE এর ফর্মুলাটা হচ্ছে SEE ইকুয়াল টু রুট ওভার MSE। আচ্ছা, এটা কেন ক্যালকুলেট করে, এটা ক্যালকুলেট করার মূল কারণটা হচ্ছে আসলে জাস্ট টু নো যে এররের পরিমাণটা কম্পেয়ার করা আর কি। এটা যত বেশি হবে তত খারাপ, যত কম হবে তত ভালো। সো MSE আমাদের দেয়া আছে, সো রুট ওভার 19.118 ইকুয়াল টু 4.37। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেটের ফর্মুলা কি, রুট ওভার MSE, মিন স্কোয়ার এররের রুট। At 5% level of significance, do we reject the null hypothesis of the slope coefficient equal to 0 if f critical value 3.938? f critical value আমাদেরকে দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে 5% সিগনিফিকেন্স লেভেলে আমরা হচ্ছে গিয়ে এটাকে রিজেক্ট করব কিনা। যদি আমাদের f critical value মোর দেন 3.938 হয় তাহলে আমরা রিজেক্ট করব, না হলে আমরা রিজেক্ট করব না। তো আমরা এটা বের করার জন্য আমরা কি করব, আমরা এফ ক্যালকুলেট করি এক্ষেত্রে।
সো এফ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইকুয়াল টু হচ্ছে এমএসআর ডিভাইডেড বাই এমএসি, এমএসআর ডিভাইডেড বাই এমএসি। ইউজুয়ালি আমাদের যদি অ্যানোভা টেবল দেয়া থাকে তাহলে আসলে এগুলো আর আমার কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না, এগুলো কিন্তু এখানে দেয়াই আছে। সো 576.14 ডিভাইডেড বাই 19.118। সো এখানে ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 30.1364। তার মানে কি, দিস ইজ ওয়ে অ্যাবাভ ক্রিটিক্যাল ভ্যালু, তার মানে দিস ওয়ান ইজ হায়ার দেন ক্রিটিক্যাল ভ্যালু, এফ ইজ হায়ার দেন ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু কত, 3.938 আমাদের দেয়া আছে। তার মানে কি উই ক্যান রিজেক্ট নাল, তার মানে কি রিজেক্ট নাল, তার মানে দেয়ার ইজ দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে আপনার B1 B1 is higher than, B1 means ki slope coefficient is higher than 0, higher na মানে is not equal to 0, it can be negative as well, it is either positive or negative, but 0 na, it's a number, it's a positive or negative number. Based on your answer to the preceding questions, evaluate this simple linear regression. So আমরা based on this আমরা একটা কথা বলতে পারি যে এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন খুব হাই না, তার মানে হচ্ছে প্রিডিক্টিবিলিটি ইজ নট দ্যাট গুড, দেন এরর টার্ম ইজ কোয়াইট আপনার এরর টার্মটা আপনার দেখা যাচ্ছে যে এটাও একটু মোটামুটি হাই, ঠিক আছে, বাট হচ্ছে গিয়ে এখানে আমাদের স্লোপ কোএফিসিয়েন্ট ইজ নট ইকুয়াল টু 0 as well. সো ডেটাটাতে আপনার মোটামুটি ভালোভাবেই এটা ফিট করে, বিকজ আমরা কেন এটা বলতেছি এই কারণে যেহেতু হচ্ছে আমাদের এফ স্ট্যাটিস্টিক্স ইজ হায়ার দেন ক্রিটিক্যাল ভ্যালু। এখানে আমরা ওই যে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট আমরা ক্যালকুলেট করেছিলাম, সেটা আসলে কিভাবে এইখানে ফর্মুলাটা দেওয়া আছে, রুট ওভার এমএসসি, রুট ওভার এমএসসি হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। এইখানে আসলে এটা দ্বারা আসলে আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে গিয়ে যে আপনার ভেরিয়েন্স, সরি এরর টার্মটা কতটুকু আছে। এসি ইজ এ মেজার অফ ডিস্টেন্স বিটুইন দি observed value of dependent variable and those predicted from the estimated regression. The smaller the SE, the better the fit of the model. যত ছোট হবে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট তত হচ্ছে মডেলের ফিটটা তত ভালো। এরপরের এলওএস, ফর্মুলেট এ নাল হাইপোথিসিস an alternate hypothesis about a population value of a regression coefficient and determine whether null hypothesis is rejected at a given level of significance. সো প্রথমে আমাদেরকে বলছে যে একটা নাল আর একটা অল্টারনেট হাইপোথিসিস স্টেট করার জন্য। সো আমরা নাল হাইপোথিসিস বললাম হচ্ছে স্লোপ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে স্লোপ ইজ নট ইকুয়াল টু 0। অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট, এক্ষেত্রে আমরা টি টেস্ট করতে পারি, টি টেস্ট ইকুয়াল টু, টি টেস্টের ফর্মুলা হচ্ছে প্রিডিক্টেড বেটা মাইনাস বেটা 1 divided by standard deviation of predicted beta, এই predicted বেটার standard deviation, degrees of freedom 6 minus 2, 4 degrees of freedom। এই 6 minus 2 আসলে হচ্ছে কি আমরা কোথা থেকে পাইছি, আসলে আমাদের আরো ইনফরমেশন দেওয়া ছিল এখানে, আমরা যেখান থেকে দেখছি সেখানে ওইখানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 6 ছিল। স্পেসিফাই দ্য লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স 5% আমরা সিগনিফিকেন্স লেভেল ডিটারমাইন করব। দেন ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা টি ভ্যালু চার্ট থেকে ক্রিটিক্যাল ভ্যালু দেখবো যে 5% এর জন্য আমাদের ক্রিটিক্যাল ভ্যালু কত হয়।
দেন আমরা টেস্ট স্ট্যাটিস্টিক্সটা ক্যালকুলেট করব। দ্য স্লোপ কোএফিসিয়েন্ট 1.25, স্লোপ কোএফিসিয়েন্টটা আগে দেওয়া আছে, b1 হচ্ছে 1.25, দ্য মিন স্কোয়ার এরর 11.9675, ভেরিয়েশন অফ ক্যাপেক্স 1.22। এইটা হচ্ছে কি আমরা প্রথমে যে এক্সাম্পলটা ইউজ করেছিলাম সেখান থেকে। তো স্ট্যান্ডার্ড এররের ফর্মুলা ইউজ করে আমরা মিন স্কোয়ার এরর রুট ওভার এমএসসি থেকে আমরা এসএসসিটা পাই। অ্যান্ড দেন আমাদের এই যে প্রিডিক্টেড ভ্যালুর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রিডিক্টেড ভ্যালু, সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে SEE, স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট, ডিভাইডেড বাই root over y ক্যাপেক্স, ওই যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখানে আমাদের ভেরিয়েন্সটা আমাদের দেয়া ছিল, ভেরিয়েন্সের রুটটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ওইখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে টি স্ট্যাটিস্টিক্স। তখন আমাদের ডিসিশনটা কি হয়? ডিসিশনটা হচ্ছে টি যদি আমাদের ক্রিটিক্যাল টি থেকে বেশি হয় তাহলে আমাদের টি ইজ অ্যাবাভ ক্রিটিক্যাল ভ্যালু। সো আমরা কি করব এই ক্ষেত্রে? আমরা হাইপোথিসিসটা, নাল হাইপোথিসিস রিজেক্ট করব এবং অল্টারনেটটা আমরা অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস দেখবেন যে আমাদের এখানে একটা ফর্মুলার বিষয় আছে, যে ফর্মুলাটা আমাদের জানতে হয় ক্যালকুলেট করার জন্য। আমাদের এখানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড এররের ফর্মুলাটা জানতে হয়, আমাদের হচ্ছে B1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এখানে জানতে হয়। বাট এই যে টেস্টটা, এগুলো আসলে আপনার মেইন পরীক্ষার জন্য আসার পসিবিলিটি আমার মনে হয় যে কম্পারেটিভলি কম। উই জাস্ট হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়া। Next is calculate and interpret the predicted value for dependent variable and a prediction interval for it given an estimated linear regression model and a value for the independent variable. আপনাদের এখন একটা মডেল দেওয়া আছে, সেই মডেল থেকে, রিগ্রেশন মডেল থেকে আপনারা প্রিডিক্ট করবেন হচ্ছে গিয়ে ভ্যালুটা কত। এটা আসলে টু সাম এক্সটেন্ট উই নিড টু নো। সো কি দেওয়া আছে? আমাদের ইন্টারসেপ্ট B0 দেওয়া আছে। এটা কি ইন্টারসেপ্ট? স্লোপ দেওয়া আছে, এবং বলা হচ্ছে মার্কেটের এক্সেস রিটার্ন। এক্সেস রিটার্ন এটা কি? এটা হচ্ছে এক্স। হোয়াট ইজ দ্য প্রিডিক্টেড ভ্যালু অফ এবিসিস? মার্কেটের এক্সেস রিটার্নটা কি? এক্স, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। এবিসি স্টকের এক্সেস রিটার্ন আমরা এখান থেকে ক্যালকুলেট করব, এটা কি? ওয়াই। তাহলে আমাকে যে ফর্মুলাটা এখানে আমরা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু B0 প্লাস B1 এক্স, তাই তো? তাহলে এখন আমাদের B0 কত? B0 হচ্ছে -2.3% প্লাস 0.64 ইন্টু 10%। সো এখান থেকে আমরা 4.1% আমরা পেয়ে যাই। সো আমরা যদি এটা গ্রাফে দেখি, দেখেন, তার মানে ইন্টারসেপ্ট এখান থেকে, ইন্টারসেপ্টটা কত? নেগেটিভ। একটা জিনিস খেয়াল করবেন, তার মানে লাইনটা শুরু হচ্ছে এখান থেকে, অর্থাৎ যখন এক্স হচ্ছে এখানে এক্স, এটা হচ্ছে ওয়াই, যখন এক্স 0 তখন ওয়াই কত? ওয়াই হচ্ছে -2.3। আর এখানে আমাদের যে স্লোপটা আছে, স্লোপটা হচ্ছে 0.64, B1 হচ্ছে 0.64। আর এটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন। রিগ্রেশন লাইনটা কি? রিগ্রেশন লাইনটা হচ্ছে y ইকুয়াল টু -2.3% প্লাস 0.64x।
এটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন। তার মানে আমাদের এইভাবে যদি দেয়া থাকে উই ক্যান ক্যালকুলেট এন্ড ফাইন্ড আউট যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রিডিক্টেড ভ্যালুটা কত হবে ফর গিভেন ভ্যালু অফ এক্স। দেন আমাদেরকে বলছে কনফিডেন্স ইন্টারভ্যাল ফর প্রিডিক্টেড ওয়াই, ওয়াই এর কনফিডেন্স ইন্টারভ্যালটা আমাদেরকে বের করতে বলছে। হোয়াট ইজ কনফিডেন্স ইন্টারভ্যাল? কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে সিগনিফিকেন্সের অপোজিট, যে আমাদের হচ্ছে গিয়ে সার্টিন লেভেল অফ, ধরেন আমাদের এটা যদি ভ্যালু হয়, এটা যদি অ্যাভারেজ হয়, ধরেন আমাদের 95% হচ্ছে এখানে, তাই তো? আমাদের যদি যদি আমরা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে চাই, তার মানে এখানে হচ্ছে 95%। প্রশ্ন হচ্ছে এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট এই কনফিডেন্স ইন্টারভ্যালের, সেটা আমাদেরকে বের করতে হবে। when building a confidence interval around y, টা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, we use the standard error of forecast। আমরা এই ক্ষেত্রে কি ইউজ করি? স্ট্যান্ডার্ড এরর অফ forecast due to joint uncertainty from intercept and slope coefficient। সো এই ক্ষেত্রে আমরা কি করি? প্রিডিক্টেড y প্লাস মাইনাস টি ক্রিটিক্যাল ইনটু এসএফ। এসএফ কি? এসএফ হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ ফোরকাস্ট। এখন এসএফ এর ফর্মুলা কি? এসএফ এর ফর্মুলা হচ্ছে এসইই, স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট স্কোয়ার ইনটু 1 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস x মাইনাস x বার স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 এস এক্স স্কোয়ার। মুখস্থ করতে হবে? আমার মনে হয় না মুখস্থ করার দরকার আছে, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেসে আপনার এই এস ই স্কোয়ার যেটা, ওইটা কি আপনার ক্লোজ প্রক্সি হিসেবে ইউজ করা যায় এসএফ স্কোয়ারের জন্য। ক্রিটিক্যাল টি is two-tailed within n minus 2 degrees of freedom. SF can be approximated by SE for large sample। এই যে স্যাম্পল যদি লার্জ হয় তাহলে আমরা আসলে এইটা ইউজ না করে সরাসরি আমরা SEE ইউজ করতে পারি। SF এর জায়গায় আমরা স্যাম্পল অনেক বেশি থাকলে SEE ইউজ করলেই চলে। এক্সাম্পল, ক্যালকুলেট 95% confidence interval for predicted y given market excess return 10% and SE of the forecast 3.67%। মোস্ট অফ দ্য কেসে আপনার এই যে এটা দেয়া থাকবে পরীক্ষার হলে, আসলে এই ফর্মুলা মনে হয় না মুখস্থ করার দরকার আছে, বা হচ্ছে এইটা আসলে ওই সময়ের মধ্যে করাও খুব ডিফিকাল্ট। তো ইন দ্যাট কেস পসিবিলিটি হচ্ছে গিয়ে যদি এই কোশ্চেন আসেও, সেক্ষেত্রে আপনাকে দেয়া থাকবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসএফ বা এসি অফ ফোরকাস্ট, অর্থাৎ ফোরকাস্টের স্ট্যান্ডার্ড এরর। Critical two-tailed t-test, 34 degrees of freedom, 5% significance is 2.03। এটাও আপনার দেয়া থাকতে পারে, অথবা আপনাকে বলা থাকতে পারে যে নাম্বার অফ অবজারভেশন এত, তখন হচ্ছে আপনি ডিগ্রিজ অফ ফ্রিডমটা বের করে আপনাকে হয়তো ছোট্ট একটা চার্ট দেওয়া থাকতে পারে, যেখানে হয়তো সব ভ্যালু থাকবে না, অল্প কিছু ভ্যালু থাকবে, সেখান থেকে আপনি টি ক্রিটিক্যাল ভ্যালুটা বের করে নেবেন। সো 4.1% আমাদের হচ্ছে প্রিডিক্টেড ওয়াই প্লাস মাইনাস 2.03। 4.1টা আমরা এই যে এখানে আমরা ক্যালকুলেট করলাম 4.1, তাই তো? তো 4.1% প্লাস মাইনাস টি ক্রিটিক্যাল ইনটু এসএফ প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসে কি আসবে? আমাদের দুইটা ভ্যালু আসবে। একবার আমরা 4.1 থেকে এটা মাইনাস করব, আর একবার প্লাস করব, তাতে আমাদের যে রেঞ্জটা আছে -34 টু 11.6। তার মানে এখানে যে ভ্যালুটা ইট শুড বি -3.4, আর এখানে হচ্ছে 11.6। তার মানে 95% কেসে আমাদের ভ্যালুগুলা এই রেঞ্জের মধ্যে থাকবে। Last Lewis describe different functional forms of simple linear regression। Simple linear regression a different functional form. When the relationship between x and y is not linear, fitting linear model would result in biased prediction। যদি লিনিয়ার না হয় তাহলে সেখানে আপনি লিনিয়ার রিগ্রেশন
করলে কি হবে, একটা বায়াসড প্রেডিকশন হবে, সঠিক হবে না। ট্রান্সফর্মিং, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে যেই ভ্যালুটা বা যেই ভেরিয়েবলটা লিনিয়ার না, সেটাকে আমাকে লিনিয়ারে কনভার্ট করতে হবে। কিভাবে করব, ন্যাচারাল লগ নেওয়ার মাধ্যমে। Transforming one or both variables by taking their natural logarithm might make the relationship between the transformed variables linear. Log lin হইতে পারে, সেটা কি, taking natural log of y variable only. y ভেরিয়েবল যদি আপনার লগারিদমিক হয়, তাহলে সেক্ষেত্রে y এর ন্যাচারাল লগ নিলে পরে আমাদের যেটা হবে, যে রিলেশনশিপটা হবে, সেটা লিনিয়ার হয়ে যাবে। আরেকটা হতে পারে কি, লিন লগ। লিন লগ মানে হচ্ছে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আমরা ন্যাচারাল লগটা নিব। আর লগ লগ মানে হচ্ছে টেকিং ন্যাচারাল লগ অফ বোথ এক্স অ্যান্ড ওয়াই। যদি এক্স এবং ওয়াই দুইটাই লগারিদমিক হয়, সেক্ষেত্রে দুইটারই ন্যাচারাল লগ নিয়ে নিব। নেয়ার মাধ্যমে যে রিলেশনশিপটা পাবো আমরা, সেটা হচ্ছে লিনিয়ার হয়ে যাবে তখন। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি লগারিদমিক হয়, ইন্ডিপেন্ডেন্ট যদি লিনিয়ার হয়, তাহলে আমরা কোন মডেলটা ইউজ করব, লগ লিন। কারণ ডিপেন্ডেন্ট লগারিদমিক, ডিপেন্ডেন্টকে লিনিয়ারে কনভার্ট করতে হবে। ডিপেন্ডেন্ট যদি লিনিয়ার হয় আর ইন্ডিপেন্ডেন্ট যদি লগারিদমিক হয়, তখন আমরা যে মডেলটা ইউজ করব সেটা হচ্ছে লিন লগ। মানে ইন্ডিপেন্ডেন্টকে লগারিদমিক, ইন্ডিপেন্ডেন্টের ন্যাচারাল লগ নিতে হবে, নিয়ে এটাকে লিনিয়ার বানাইতে হবে। আর যদি দুইটাই লগারিদমিক হয়, তাহলে দুইটারই আমরা ন্যাচারাল লগ নিয়ে নিব, নিয়ে আমরা লিনিয়ার রিলেশনশিপটা পাবো।